বাংলা সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন গল্প তথা গল্পকারদের অন্বেষণের উদ্দেশ্যে গঠিত আমাদের চ্যানেল গল্পান্বেষীতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের শেষ গল্পের মাধ্যমে চ্যানেলের সাথে শতাধিক শ্রোতা বন্ধুরা যেভাবে যুক্ত হয়েছেন এবং সাপোর্ট করেছেন তা নিঃসন্দেহেই অনস্বীকার্য। তাই প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের আজকের গল্প গল্পান্বেষী রূপের কলমে দ্বিতীয় নিবেদন, যখন সময় থমকে দাঁড়ায়। আজকের গল্প পাঠে রূপ, অন্যান্য চরিত্রে অঙ্কিতা এবং প্রতীক, সহযোগিতায় নির্ভীক ও অঙ্কন, পোস্টার ডিজাইন এবং সাউন্ড মিক্সিংয়ে আমি রূপ। শুরু হচ্ছে গল্পান্বেষী অরিজিনালসের অষ্টম নিবেদন, যখন সময় থমকে দাঁড়ায়। অ্যালার্মটা দুবার বাজতেই ঘুম ভেঙে গেল। অবশ্য অন্যান্য দিন হলে অ্যালার্ম বন্ধ করে রেখে আবারও ঘুমিয়ে পড়ত, কিন্তু আজ আর তা করা যাবে না। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ ওর জন্য। খুব সন্তর্পণে ব্রাশ আর স্নান সেরে নিয়ে তৈরি হলো শ্রেয়া, যাতে বাড়ির লোক টের না পায়। অবশ্য সবাই এখনো গভীর ঘুমে মগ্ন। একটা কাগজ ফ্রিজের ওপর রাখা ফুলদানিটার তলায় চাপা দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। ভোর 5:30, তার উপর শীতকাল, তাই সকালের আলো এখনো সম্পূর্ণরূপে ফোটেনি। ঘন কুয়াশায় মাঝে মাঝে রাস্তায় ঝাড়ু হাতে কয়েকজনকে দেখা যাচ্ছে খালি। যদিও আর কিছুক্ষণের মধ্যেই কুয়াশার চাদর পাতলা হওয়ার সাথে সাথেই চায়ের দোকানগুলোতে লোকজনের আনাগোনা শুরু হবে। বসবে আসর, জমবে আড্ডা। শহরাঞ্চল হলেও উত্তর আর মধ্য কলকাতায় শহুরে আমেজটা বরাবরই কম। এখানে এখনো চায়ের দোকানের আড্ডা বয়স্ক মানুষগুলো থেকে শুরু করে কলেজ পড়ুয়া সকলেরই পছন্দ। আজ শ্রেয়ার কোনো তাড়া নেই, তাই ও ধীর পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গিয়ে প্রতীক্ষালয়ে বসল। শাগনিকের সাথে 8টা নাগাদ দেখা করার কথা, তবে এখন বাজে সবে 5:45। একটু দেরি করে বেরোনো যেত, কিন্তু বাড়িতে থাকার চেয়ে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো ঢের ভালো। কিন্তু এইভাবে ফাঁকা রাস্তায় ঘুরলে ব্যাপারটা খুব সহজেই লোকজনের দৃষ্টিগোচর হবে। ওদিকে বাস স্ট্যান্ডে বসে থাকলে কোনো চেনা পরিচিতের সাথে সাক্ষাৎ হলে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যা এই মুহূর্তে মোটেই সুখকর নয়। তাই শ্রেয়া ঠিক করলো প্রথমে নিউটাউনগামী কোনো বাসে চড়ে যত দূর ইচ্ছে যাবে, তারপর সেখান থেকে শ্যামবাজার, যেখানে শাগনিক ওর জন্য অপেক্ষা করবে। কিছুক্ষণের মধ্যেই বাস এলো। বাসে চড়ে শ্রেয়া দেখলো যে বাস প্রায় ফাঁকা, আর সেই জন্যই একেবারে শেষের সিটটায় গিয়ে বসলো। এই শেষের সিটটা বরাবরই খুব পছন্দের ওর। ও যখন কলেজে পড়তো, টিউশন থেকে ফেরার পথে এই লম্বা সিটটায় বন্ধুদের সাথে বসে কত গল্প, কত আনন্দ করত। কিন্তু এখন আর কারোর সাথে যোগাযোগ নেই, শুধু স্মৃতিগুলো থেকে গেছে। জানালার ধার ঘেঁষে বসে শ্রেয়া। শীতকাল বলে জানলাগুলো বন্ধ ছিল, কিন্তু শ্রেয়ার বন্ধ জানালা পছন্দ নয়। যতই ঠান্ডা হাওয়া আসুক, জানালা খোলা চাই, ঠিক ওর চিন্তা ভাবনাগুলোর মতো উন্মুক্ত।
জানালার শাটার তুলে চিরাচরিত অভ্যাসের বসেই ইয়ারফোন কানে গুঁজে মাথাটা পেছনে ঠেস দিয়ে বাইরে তাকালো ও। খুব হালকা আওয়াজে কানে একটা গান বাজছে। অন্যান্য দিন হলে ও হয়তো গানে মন দিত, কিন্তু আজ গানের চেয়েও জানালার বাইরের শহরটা বেশি সুন্দর লাগছে ওর। কুয়াশার চাদর জড়িয়ে ঘুমোচ্ছে সেই ক্লান্ত জরাজীর্ণ শহরটা, যে শহর বহন করে চলেছে শত শত বছর আর অসংখ্য মানুষের স্মৃতি। সেই মানুষগুলোর মধ্যে শ্রেয়াও একজন। নিজের অজান্তেই শ্রেয়ার বুক গলা বেয়ে বিষাদ মিশ্রিত দীর্ঘশ্বাস জ্বলন্ত চিমনি থেকে নির্গত কুণ্ডলীকৃত কালো ধোঁয়ার মতো বেরিয়ে এলো। এতক্ষণে বাসটা মানিকতলা কাঁকুরগাছি পেরিয়ে উল্টোডাঙ্গার দিকে এগিয়েছে। এর মধ্যেই বাসে যাত্রীর সংখ্যাও বেড়েছে, সাথে ব্যস্তানুপাতিক হারে কমেছে বাসের ভেতরে বিরাজমান শান্তি ও শান্ত পরিবেশ। বাসটা উল্টোডাঙ্গা পেরোতেই আশেপাশের বিল্ডিংয়ের সংখ্যাগুলো কমে আসছে। রাস্তার পাশের পার্কগুলোতে মর্নিং ওয়াক করছে কেউ কেউ। ওদিকে কয়েকজন বয়স্ক মানুষ জটলা হয়ে কিছু একটা করছে। ভালো করে খেয়াল করতেই শ্রেয়া বুঝল লাফিং ক্লাব। বয়স্ক মানুষগুলোর ওরকম হাত তুলে আকাশের দিকে তাকিয়ে হঠাৎ হো হো করে হেসে ওঠা দেখে ছোটবেলায় শ্রেয়া প্রায় হেসে ফেলত। কি অদ্ভুত একখানা ব্যাপার। তখন এগুলো বোকা বোকা হাস্যকর বলে মনে হলেও এখন আর তা মনে হয় না ওর। মানুষের জীবন সত্যিই বড় অদ্ভুত। হাসির কারণ খুঁজে না পেয়ে এই বয়সে এসে নকল হাসি হাসার প্রচেষ্টা, যাতে কিনা হার্ট ভালো থাকে। মনে মনে বলে ওঠে শ্রেয়া। হঠাৎ ওর কানে আসে কিছু আওয়াজ। ইয়ারফোনে চলা গানের আওয়াজ ভেদ করে কানে ঢুকছে সেই আওয়াজ। জানালার দিক থেকে মুখ ফিরিয়ে মাথা তুলেও দেখলো একজন কন্ডাক্টরের সাথে ঝামেলা বাঁধিয়েছে বড় রোড নিয়ে। কেউ জোরে জোরে ফোনে কথা বলছে, সম্ভবত ঝগড়া করছে। কারোর বাচ্চা কান্না জুড়েছে, আবার কেউ অসহ্যকর ভোজপুরি গান চালিয়েছে। বিরক্ত বোধ করলো শ্রেয়া। এই বাসে আর থাকাই যাবে না, লেক টাউন আসলেই নেমে যাবে। এরকমই কিছু একটা ভাবছিল ও। হঠাৎই ফোনটা বেজে উঠল। সাগনিক ফোন করেছে। হ্যাঁ রে, বল। উঠেছিস তুই ঘুম থেকে? অনেক আগে। আরে বাস, আজ এত তাড়াতাড়ি? ব্যাপার কি ভাই? এমনি। এই তোর আশেপাশে কিসের এত কেওকাচলি ভাই? বিয়ে লাগলো নাকি তোর? ফালতু বকিস না তো, বাসে আছি তারই আওয়াজ। বাসে? বাসে কি করছিস তুই? এখন তো সবে 6:30 বাজে, আর আমাদেরও তো 8টায় দেখা করার কথা ছিল। না, আমি তো সালা এখনো বিছানা ছেড়েই উঠিনি। জানি। তুই ধীরে সুস্থেই আয়, আমি সময় পৌঁছে যাব। শ্যামবাজার 5 মাথার মোড়। ওকে ওকে, কিন্তু তুই যাচ্ছিস এর পরের কথাগুলো আর শুনতে পেল না শ্রেয়া। বিশাল একটা ঝাঁকুনি দিয়ে ব্রেক কষল বাসটা। ব্যালেন্স হারিয়ে শ্রেয়ার মাথাটা গিয়ে ঠুকলো সামনের সিটটার উঁচু অংশে। একটা আর্তনাদ গলা থেকে বেরিয়ে আসতে চেয়েও আটকে গেল। কয়েক মুহূর্তের জন্য সবকিছু অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর ধাতস্থ হলো শ্রেয়া। মাথায় একটা অসহ্য যন্ত্রণা। ও শুনতে পেল বাস যাত্রীরা ড্রাইভার সহ একজনকে খুব গালাগালি দিচ্ছে। বাসটা তখনও দক্ষিণদারি ছাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে লেকটাউনের দিকে। শ্রেয়া উঠে পড়ল। মাথাটা হাত দিয়ে চেপে ধরেই বাস থেকে নেমে কোনো ক্রমে বিগ বেন ক্লকটাকে পাশে রেখে ও এগিয়ে গেল রাস্তার পাশে থাকা বেঞ্চগুলোর দিকে।
আশেপাশের বেঞ্চগুলোতে কেউ নেই, সবকটাই ফাঁকা। মাথার ব্যথাটা ক্রমেই বেড়ে উঠছে। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে পাশে রাখল শ্রেয়া। খুব ক্লান্ত লাগছিল ওর নিজেকে। ফোনটা হাতেই ছিল, সেটার দিকে তাকিয়ে ওর মন আরও খারাপ হয়ে গেল। স্ক্রিন ভেঙে গেছে, খুব সম্ভবত ডিসপ্লেটা গেছে। ধুর, আজকের দিনটাও এমন। কি করবে ও এতক্ষণ? ঘড়ি নেই ওর কাছে, ওদিকে ফোনটাও গেছে। মুখ তুলে ও তাকালো আকাশের দিকে। বড় বড় গাছগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বিগ বেন টাওয়ারের ঘড়িটা। সময় 6:55, মানে 8টা বাজতে এখনো 1 ঘন্টা 5 মিনিট বাকি। এদিক ওদিক দেখে শ্রেয়া ওর ব্যাগটা বেঞ্চের এক পাশে ঠেলে সরালো। তারপর কিছুটা ইতস্তত বোধ করে শেষটায় ব্যাগের উপর মাথা রেখে শুয়ে পড়ল। যন্ত্রণাটা এখনো আছে, সাথেই বেড়ে চলেছে ক্লান্তি। চোখ বন্ধ করার আগে বড় ঘড়িটার দিকে তাকিয়ে নিল। ঘড়ির কাঁটা ঘুরছে। সময় সময় কি এগোচ্ছে? কে জানে। শ্রেয়া, এই শ্রেয়া, ওঠ ওঠ, এখানে এইভাবে ঘুমাচ্ছিস কেন? ভাই ওঠ। আমাকে 8টায় আসতে বলে এখানে নিজে ভবঘুরের মতন নাক ডেকে ঘুমাচ্ছিস। ওঠ শালা, কটা বাজে দেখ। শাগনি, 8টা? চোখ খুলে ধর্মর করে উঠে বসে শ্রেয়া। এই তুই এখানে? আমি রিল্যাক্স রিল্যাক্স, অত চমকানোর কিছু নেই। দেখ কটা বাজে। এই বলে বিগ বেন টাওয়ারের দিকে আঙুল দিয়ে নির্দেশ করে। ইস, 8টা এখানেই বেজে গেছে। আমি যে কি ভাবি আর কি করি ভগবানই জানে। আমিও জানি। বেশি বকিস না তো, এমনিতেই মাথাটা এত ব্যথা। এই বলতে বলতে মাথায় হাত দিয়ে শ্রেয়া অনুভব করলো ব্যথাটা আর নেই। আবার মাথায় লেগেছিস তো? জানতাম। তো চোখ যে তোর কপালে সেটা আমি খুব ভালো করেই জানি। সব সময় ওই মাথাটাতেই লাগাস। মানে একটু দেখে শুনে তো চলতে পারিস নাকি? তাই তোর খালি এক কথা, একটা সুযোগ পেলেই শুরু হয়ে যা তোর কেন। থামলি কেন? বল বল। না ছাড়। আচ্ছা শাগনিক, তুই আমাকে বল, তুই কি করে জানলি আমি এখানে আছি? আমি তো তোকে বলিও নি যে আমি কোন বাসে আছি বা কোথায় যাচ্ছি। কন্ডাক্টরের গলার আওয়াজ কাকা, বাকি তো আমি শার্লক হোমস। কি বলো মাই ডিয়ার ওয়াটসন? এলিমেন্টারি। হে, সারাটা জীবন ওয়াটসনই বানিয়ে রাখবে জানোয়ারটা। কোথায় আমি আইরিন অ্যাডলার হওয়ার স্বপ্ন। কিছু বলছিস? বললে শুনতে পেতিস। খুব মেজাজ তো নয় যেন গরম তেলের কড়া, এক ফোঁটা জল পড়লেই হলো। চুপ, একদম চুপ, খালি বাজে কথা। কাজের কথায় আয় এবার। শ্যামবাজার যাবি কি আর? এখানে যখন দেখা হয়ে গেল আর কি করব শ্যামবাজার গিয়ে। তাও ঠিক। আচ্ছা এখান থেকে বাড়ি ফিরবি নাকি অন্য কোথাও যাবি? তোর কি? আসতে না আসতেই বাড়ি ফেরার কথা শুরু। না মানে শোন, আর যাই বল, ওই বাড়ি ফেরার কথা আমাকে বলবি না। ওই কথা আমার ভাবতেও ইচ্ছা করে না। ওর একটা বাড়ি, ওটা জেলখানার থেকেও বাজে একটা জায়গা। মেন্টালি অ্যাবিউজড হতে হতে আমি শেষ। আমার ধৈর্য ক্ষমতার বাঁধ ভেঙে গেছে। আই কান্ট অ্যাক্ট লাইক পারফেক্ট অলওয়েজ।
আমিও মানুষ, আমারও ফিলিংস আছে, ইমোশনস আছে। আই ওয়ান্ট টু এক্সপ্রেস দেম অল। রাগ হলে কন্ট্রোল করো, কান্না পেলে কন্ট্রোল করো, হাসি, অভিমান, ইভেন কার সাথে কথা বলবো, সবটা তাদের আন্ডার কন্ট্রোলড। কিছু না বলে চুপ করে শুনতে থাকে শাগনিক। আমি যে একটা মানুষ এটা কেউ বোঝে না রে। আমি সবসময় হাসি মুখে থাকি বা জোকস মারি, মানে সবাই ধরে নেয় যে আমি খুব খুশি। আমার মাথার উপর ছাদ, গায়ের জামা, পেটের খাবার আর আনুষঙ্গিক যা যা দরকার সবই আমার বাবা মা প্রোভাইড করে। মানে আমার দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণই নেই। কথাগুলো বলতে বলতে গলা কেঁপে ওঠে শ্রেয়ার। এতক্ষণ কষ্ট করে ধরে রাখা চোখের জল উপচে পড়ে। শাগনিকের থেকে সেই জল লুকানোর জন্যই অন্যদিকে মুখ ঘোরায় শ্রেয়া। জানিস, আমি না এই কথাগুলো অনেকবার অনেককে বলার বা বোঝানোর চেষ্টা করেছিলাম। শুনেছিলাম শেয়ার করলে নাকি কষ্ট কমে যায়, বাট দ্যাট ইজ আ মিথ। লোকে যখন তোর কষ্ট বা দুঃখটা বোঝানোর পরেও বুঝতে পারে না বা বুঝতে চায় না, তখন কষ্ট আরও বেড়ে যায়, উইচ ইজ মোর পেইনফুল। তাহলে তুই আমাকে বলছিস কেন? না মানে এমনও তো হতে পারতো যে আমিও সেই সব মানুষদের মতোই একজন যে তোর কষ্ট বুঝতে পারে না বা চায় না। সাধেই কি তোকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম কাণ্ডু? মতলবী শালা, এই জন্য এইসব শোনানোর জন্য সাত সকালে ডেকেছিলি? কিছু বলে না শ্রেয়া। উদাস চোখে আবার আকাশের দিকে তাকায়। তুই মাইন্ড করলি? না রে, কথা বলছিস না কেন তাহলে? ইচ্ছে করছে না। শাগনিকও এবার শ্রেয়ার দিক থেকে মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকায়। নিস্তব্ধভাবে কেটে যায় কিছু মুহূর্ত। শেষবারের মতো এই অভিযোগগুলো করলাম, আর কোনোদিনও কাউকে বলবো না এসব। শ্রেয়া, শুনছি। এদিকে তাকা। কিছু বলে না শ্রেয়া। ওর গাল আবার ভিজতে শুরু করেছে। জমে থাকা সব আবেগগুলো জল হয়ে বেরিয়ে আসতে চাইছে ওর চোখ দিয়ে। ধীরে ধীরে ও তাকায় শাগনিকের দিকে। শাগনিকের চোখেও জল। অবাক হয়ে শ্রেয়া প্রশ্ন করে, এই পাগল, তুই কাঁদছিস কেন? শ্রেয়া, হ্যাঁ বল। আর কিছু বলতে পারে না শাগনিক। শ্রেয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। অবাক হয় শ্রেয়া। নিজের অজান্তেই ওর হাত দুটো উঠে আসে। শক্ত করে ও জড়িয়ে ধরে শাগনিককে। কিন্তু শ্রেয়া কাঁদছে না। এখন খুব হালকা লাগছে ওর নিজেকে। এই গান্ডু, জামাটাই ভিজে গেল আমার। এগুলো চোখ নাকি জলের ট্যাঙ্ক? এবার শাগনিক নিজেকে কিছুটা সামলে নিয়ে চোখ নাক মুছতে মুছতে বলল, সরি। চিল। লজ্জায় মাথা নিচু করে বসে থাকে শাগনিক। অ্যাক্সিডেন্ট? মানে এলি কি করে এখানে?
কি করে আবার? বাসে? মাই ডিয়ার শার্লক, অত বোকা নই আমি। আমি অনেক আগেই বুঝেছি কেসটা। এবার বাকিটা তুই বল। কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট। শুনি। বাথরুমে, মানে স্লিপ করে। মাথা লাগিয়েছিস তো? এই এই, কে যেন একটু আগে বলছিল আমার চোখ কপালে। কি যেন একটু আগে বলছিল আমার চেক কপালে। শাট আপ, একদম ভ্যাংচাবি না আমাকে। 100 বার ভ্যাংচাও, তোর কি? क्या कर लोगे? ফ্যাক্ট। এখন কিছু করারও নেই। আলটিমেটলি আমার ইচ্ছেটা ইজিলি পূরণ হয়ে গেল, কিন্তু তোর কথা ভেবে খারাপ লাগছে। মেবি আমি কিছুটা রেসপন্সিবল। আর আমার সাথে ফোনে কথা বলতে গিয়েই তুই। যাই হোক, ছাড়। সময় হয়ে এসেছিল আমাদের, তবে একসাথে এরকম ভাবে সময় হবে কে জানতো। আচ্ছা, তুই কেসটা কি করে বুঝলি? কেন? তুই না শার্লক, ওয়াটসনের মাইন্ড রিড করতে পারছিস না? এই তোর হেয়ালি শুরু আবার। হা হা হা, দ্য বিগ বেন ক্লক। মানে? তাকেই দেখ। শ্রেয়ার কথা মতোই সাগ্নিক তাকালো, কিন্তু ওর চোখ মুখ দেখে শ্রেয়ার মনে হলো না যে ও আদৌ বুঝেছে। হাদারাম, ওই দেখ সময়, দেখ ভালো করে। এখনো ঘড়ির কাঁটা 8টার ঘরে। সাগ্নিক এবার দেখলো, হ্যাঁ সত্যিই তো, সময় থমকে গেছে। মিনিট সেকেন্ডের কাঁটা ঘুরে চলেছে, কিন্তু ঘন্টার কাঁটা স্থির। তাহলে ফাইনালি আমরা ফ্রিজ হল, বল? এখনো অবধি তাই মনে হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আঙ্কেল আন্টি জানেন? তোর কেসটা? মেবি, কি জানি। এক সময় তো জানবেন, তখন কিন্তু তোর কষ্ট হবে ওনাদের দেখে। I was prepared for that. Even I am. মানে কি করে? সুইসাইড নোট লিখে রেখে এসেছি। আজ প্ল্যান ছিল শেষবারের মতো তোর সাথে দেখা করার পর গঙ্গায় নিজেকে বিসর্জন। ও কাকা, তোমার তো আলাদাই প্ল্যান। মানে আমার সাথে দেখা করার পর তুই মরতে যেতিস, আর আমি তো ফেসে যেতাম। এই যে বস, অত কাঁচা কাজ আমি করি না। সুইসাইড নোটটা কোন আনন্দে লিখে রেখে এসেছি। তাও কি তাও? আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাচ্ছিলাম শুনে তোর একটুও কষ্ট হলো না, উল্টে আমাকেই শোনাচ্ছিস। কি করবো বল, ভগাদা তোর কাজটা তো ইজি করে দিলে, ওই জন্যই ভাবলাম একটু পেছনে লাগা যাক। কিন্তু তুই শালা মনে ওই যে কে সেই। তুই কি এমন বদলালি, গাধা কোথাকার। ভাববার বিষয়। এগুলো ভাবার অনেক সময় আছে বুঝলি। এখন চল। কোথায়? আমাদের আর কোনো বাধা নেই, সারা শহর ঘুরবো চল। এখন আর তোকেও কেউ কিছু বলবে না, কেউ আর তোকে বকাবকিও করবে না, আর তোকে কারোর কাছ থেকে পারমিশনও নিতে হবে না বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। মনটা খারাপ হয় শ্রেয়া। আজ না বেরোলেও পারতাম বল। সে কি, তোর আবার কি হলো? শ্রেয়ার চোখের কোণে এক ফোঁটা জল, সেই জল গাল ছোঁয়ার আগেই মুছে ফেলে ও। হয়তো মায়ার বাঁধনটা ছেড়ে এগিয়ে যেতে একটু কষ্ট হচ্ছে। কিছু বলে না সাগ্নিক।
শ্রেয়ার হাতটা ধরে একটা আলগা টান মেরে ওকে দাঁড় করায়। শ্রেয়া তখনও অবাক চোখে তাকিয়ে শাগনিকের দিকে, যদিও শাগনিক ওর চোখ মুখ দেখেই আন্দাজ করে নেয় ব্যাপারটা। এটা ক্লান্ত হাসি খেলে যায় ওর মুখ জুড়ে। এরপর ধীরে ধীরে শ্রেয়ার হাত ধরে শাগনিক এগিয়ে যায় শহর ঘোরার উদ্দেশ্যে। আচ্ছা, মৃত্যুই কি সব সমস্যার সমাধান, বা মৃত্যুর পর কি সত্যিই স্বাধীনতা লাভ সম্ভব? মৃত্যু আসলে কি? কোনো ধর্মীয় বা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া মৃত্যুকে কি অন্য কোনোভাবে সংজ্ঞায়িত করা যায়? বা মৃত্যুর পর মানুষের অস্তিত্ব কি চিরতরে মুছে যায়, নাকি অস্তিত্ব থেকে যায় এই প্রকৃতিতেই? প্ল্যানচেট থেকে শুরু করে বিভিন্ন পদ্ধতিতে নাকি মৃত্যু পরবর্তী অবস্থার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পরলোকে কি সব স্বাধীনতা বিরাজ করে, বা ইহলোকের সমস্ত কষ্ট, ভয়, যন্ত্রণা থেকে নিস্তার পাওয়ার জন্য কি পরলোক গমনই একমাত্র পথ? এই বিষয়গুলো আমাদের এখনো অজানা। তাই মৃত্যু বা আত্মহননের মাধ্যমে ইহলোক ত্যাগ মুক্তির একমাত্র উপায়, এই বিষয়টি নিয়ে আমরা এখনো অবগত নই। আর সেই জন্যই ইহলোকে থেকে জীবনের প্রত্যেকটি সমস্যার সম্মুখীন হয়ে লড়ে যাওয়াই জীবনের মূল উদ্দেশ্য বলে মনে করে টিম গল্পান্বেষী। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা জানান কমেন্ট সেকশনে। ভালো লেগে থাকলে গল্পটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু এবং পরিজনদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী গল্প আসছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।